জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি আজহার লিমন। টানা পঞ্চম দিনের মতো ইরান ও ইসরায়েলের মধ্যে চলছে হামলা পাল্টা হামলা। সোমবার রাতভর তেল আবিবকে লক্ষ্য করে 30টি মিসাইল ছুড়েছে তেহরান। পাশাপাশি হামলা চালানো হয়েছে ইসরায়েলের সামরিক স্থাপনা ও মোসাদ অপারেশন প্ল্যানিং সেন্টারে। জবাবে ইরানের বিপ্লবী গার্ডের জ্যেষ্ঠ কমান্ডার আলী সামদানিকে হত্যার দাবি করেছে তেল আবিব। এছাড়াও তেহরান, তাবরিজ ও ইস্পাহানে চালানো হয়েছে হামলা। এমন পরিস্থিতিতে সাময়িক অস্ত্রবিরতির বদলে সত্যিকার অর্থে যুক্তরাষ্ট্র সংঘাত বন্ধ চায় বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি সংঘাত বন্ধে ভাইস প্রেসিডেন্ট ও মধ্যপ্রাচ্যের বিশেষ দূতকে তেহরানে পাঠানোর পরিকল্পনা করেছেন তিনি। সংঘাতের পঞ্চম দিনে এসে ইসরায়েলের প্রতি নিন্দা জানিয়েছে 21টি মুসলিম দেশ। সংঘাত থেকে প্রাণে বাঁচতে ইরান থেকে প্রতিবেশী আজারবাইজানে আশ্রয় নিয়েছেন 600-র বেশি বিদেশি। ইসরায়েলের অব্যাহত হামলার মুখে দলে দলে সীমান্তের দিকে যাচ্ছে হাজারো মানুষ। বার্তা সংস্থা এএপি জানিয়েছে, আজারবাইজানের মাধ্যমেই ইরান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে বিভিন্ন দেশের নাগরিকদের। কাস্পিয়ান সাগর উপকূলে আস্তারা নিরাপত্তা চৌকি হয়ে সীমান্ত পার হচ্ছেন তারা। এরপর তাদের আজারবাইজানের রাজধানী বাকুর আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হচ্ছে। সেখান থেকে বিভিন্ন ফ্লাইটে নিজ নিজ দেশের উদ্দেশ্যে যাত্রা করছেন তারা। যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, জার্মানি, সংযুক্ত আরব আমিরাত সহ মোট 17টি দেশের নাগরিকরা ইরান থেকে আজারবাইজান হয়ে নিজ নিজ দেশে ফেরার পথে রয়েছেন। এদিকে ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণে রেখে আমদানি বিষয়ে সরকারের প্রস্তুতির কথা জানিয়েছে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন যে আপাতত ব্যবসা বাণিজ্যে এই সংঘাতের কোনো প্রভাব পড়েনি। আগের দরেই জ্বালানি সহ প্রয়োজনীয় পণ্য আমদানি হচ্ছে। সকালে সচিবালয় ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে সার ও জ্বালানির দামসহ বিভিন্ন আমদানি পণ্যে প্রভাব পড়ার শঙ্কা রয়েছে, কারণ আমদানি করা মালামাল হরমুজ প্রণালী দিয়ে আসে। যুদ্ধের প্রভাব নিয়ে দেশের প্রস্তুতির ব্যাপারে তিনি বলেন, যুদ্ধের পরিস্থিতি নিয়ে এখনই প্রস্তুত থাকতে হবে বলে মনে করছেন উপদেষ্টা পরিষদ। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। ইরাকের যুদ্ধে আমরা একটা অবজার্ভ করছি, আমরা দেখছি ইমিডিয়েটলি কিছুটা বেড়েছে, বাট এখন আমাদের যেগুলোতে আমরা অলরেডি অর্ডার প্লেস করেছি ওটা এফেক্ট করে নাই। আমরা অবজার্ভ করছি যে এই যে গ্যাস প্রাইস বা এলএনজি প্রাইস যদি বেড়ে যায়, এটা উইল টেক কেয়ার হবে। আজকে যেটা দিলাম ওটা ওল্ড প্রাইসে ওরা কোট করেছে, ভাগ্য ভালো যে ওই প্রাইসে আমরা পাবো আপাতত। বাট আমরা অবজার্ভ করছি যদি যুদ্ধটা বেশি দিন চলে, এটা এফেক্ট যদি হয় তখন আমাদের উপর একটু প্রেশার পড়বে। বিশেষ প্রশ্ন যেমন আজকে আমরা যেগুলো আমরা অ্যাপ্রুভ করলাম এলএনজি সার আনার ব্যাপারে, তো যে প্রাইসে করেছে ওটা ইমিডিয়েটলি আজকে তো অর্ডার চলে আসবে। কিন্তু ভবিষ্যৎ আমরা যখন কোটেশন আনবো তখন হয়তো কিছুটা রিফ্লেক্ট করবে। আমরা তো এলএনজির উপর ডিপেন্ড করি বেশি, এবং ইভেন শুধু যুদ্ধ তো শুধু এনার্জি প্রাইস না, আমার সার যেগুলো আসবে, আপনি জানেন বেশিরভাগ জাহাজ আসে কোন দিক থেকে, যে হরমুজ প্রণালী দিয়ে আসে, সেটা এফেক্ট করতে পারে। আমার মনে হয় এই জিনিসটা বেশি দিন চলবে না। ইরানে বাংলাদেশিরা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আছেন। সবাইকে নিরাপদে সরিয়ে নিতে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিকেলে ইরান ইসরায়েল সংঘাত ও প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী। তেহরানে কিছু বাংলাদেশি আছে যারা এখন এই হামলার সবচেয়ে হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। তাদেরকে আর আমাদের দূতাবাসে যারা কাজ করছেন তাদের জন্যই আমরা এখন কাজ করছি, যাতে এরা নিরাপদে থাকতে পারে। আমরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ দূতাবাস তেহরানে হটলাইন চালু করেছি, যাতে বাংলাদেশি যারা আছে তাদেরকে আমরা সেবা প্রদান করতে পারি। ইরান ছাড়াও আপনারা জানেন যে আমাদের আশেপাশে আরও কিছু দেশে প্রবাসী বাংলাদেশিরা আছে, যেমন ইরাকে আছে, সিরিয়াতে খুব বেশি নাই, লেবাননে আছে, আর জর্ডানে আছে। তা আমরা আমাদের এই দূতাবাসগুলোর সাথেও নিয়মিত যোগাযোগ রক্ষা করে যাচ্ছি। এই দূতাবাসগুলোতেও আমাদের হটলাইন চালু হয়েছে এবং তারা ওখানে প্রবাসী বাংলাদেশিদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে যাচ্ছেন। তবে
মানে খুশির বিষয় হলো, আশার বিষয় হলো যে এই দেশগুলোতে এখন পর্যন্ত কোনো ধরনের আক্রান্ত হওয়ার কোনো সংবাদ আমাদের কাছে নাই। ফলে আমরা অন্তপক্ষে এই দেশে আমাদের যে বাঙালিরা আছেন, প্রবাসী বাঙালিরা আছেন এবং আমাদের দূতাবাসে যারা আছে তারা এখন পর্যন্ত মোটামুটি নিরাপদে আছেন। রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রতিশ্রুতি নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার প্রথম দিনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে লন্ডনে অন্তর্বর্তী সরকার ও বিএনপির যৌথ বিবৃতিকে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আখ্যা দিয়ে প্রথম দিনের সংলাপ বয়কট করেছে অন্যতম বড় রাজনৈতিক দল জামায়াতে ইসলামী। মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত বৈঠকে সংবিধানের ৭০ অনুচ্ছেদ, সংসদে নারীর প্রতিনিধিত্ব, প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত অমীমাংসিত বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হয়। সভা শেষে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ জানান, এই দফায় ঐকমত্যের বিষয়ে অগ্রগতি হয়েছে। আস্থা ভোট ও অর্থবিল ছাড়া দলের সদস্যরা সংসদে দলের বিপক্ষে ভোট দিতে পারবে, এই সংস্কারে একমত হয়েছে বিএনপি। এদিকে প্রধান উপদেষ্টা ঐকমত্য কমিশনের কার্যক্রম বিএনপির দিকে ঝুঁকে যাওয়ার অভিযোগ করে জাতীয় ঐকমত্য কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে এনসিপি ও গণ অধিকার পরিষদ। ৭০ অনুচ্ছেদের অর্থবিল আস্থা ভোট ছাড়াও সংসদে স্থায়ী কমিটি পদ নিয়ে ঐকমত্য পৌঁছানোর কথা জানায় অন্যান্য দল। আর বৈঠক শুরুর আগে সূচনা বক্তব্যে কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, আগামী মাসেই জুলাই সনদ ঘোষণায় সংকল্পবদ্ধ জাতীয় ঐকমত্য কমিশন। দলগুলোর সঙ্গে সংবিধান সংশোধনের মতো বিভিন্ন জনগুরুত্বপূর্ণ ইস্যুতে ঐকমত্য পৌঁছাতে আগামী ৩ কার্যদিবস সকাল সন্ধ্যা বৈঠক করার কথা জানান এই কমিশন। প্রধান উপদেষ্টা লন্ডনে যে বৈঠকটি করেছেন, সেই বৈঠকের মাধ্যমে যে নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে, এই প্রশ্ন উঠেছে যে সরকার যে প্রক্রিয়াগত একটা ভুল এখানে করেছে, যেটা আমাদের পলিটিক্যাল কালচারের পরিপন্থী। এই জন্য আজকের বৈঠকটা আমরা অন প্রটেস্ট অংশগ্রহণ করিনি। আস্থা ভোট এবং অর্থ বিল, এই দুইটা বিষয় বাদে ৭০ অনুচ্ছেদে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট প্রদান করতে পারবেন দলের বিপক্ষেও। আমাদের দলের অবস্থান হচ্ছে, তার সাথে আমরা লিখিত প্রস্তাবে যেটা আগে দিয়েছিলাম, জাতীয় নিরাপত্তার বিষয় উইদিন ব্র্যাকেট যুদ্ধ পরিস্থিতির মতো কোনো বিষয় থাকলে সেই ক্ষেত্রেও সংসদ সদস্যগণ স্বাধীন থাকবেন না। জাতীয় ঐকমত্য কমিশন এখন যেই পদ্ধতিতে আগাচ্ছে, তারা নির্বাচনে এবং এই ঐকমত্য কমিশনে কোন কোন বিষয়গুলো থাকবে সেই বিষয়ে তাদের কিছুটা প্রশ্ন, তাদের অবস্থান প্রশ্নবিদ্ধ হয়। এবং বিএনপির যে প্রস্তাব করছে যে পরের সংসদে গিয়ে রেটিফাই হবে এই প্রস্তাবনাগুলা, সেই দিকে প্রধান উপদেষ্টার বক্তব্য কিছুটা একদিকে হেলে যায়। প্রধানত 3টা বিষয় আলোচনা তুলেছেন, 2টা বিষয় মোটামুটি এক জায়গায় আমরা ঐকমত্য পোষণ করতে পেরেছি, আরেকটা বিষয় আলোচনা চলছে। অর্থ বিল, আস্থা বিল, জাতীয় নিরাপত্তা, সংবিধান সংশোধন। কিন্তু অনেকেই বলেছে যে বাংলাদেশে এই পর্যন্ত যে কয়েকবার সংবিধান সংশোধন হয়েছে অনেকটা দল এবং ব্যক্তির স্বার্থে, কাজে এই ক্ষেত্রে এটা এখানে পাশ করা ঠিক হবে না। সংসদে সরকার গঠনের আস্থা ভোট এবং বাজেট, এই দুটো বিষয়ে ব্যতি রেখে বাকি সকল প্রশ্নে সবাই ভোট দিতে পারবেন, এ বিষয়ে একটা ঐকমত্য তৈরি হয়েছে। সামগ্রিকভাবে বিভিন্ন বিষয়ে একমতে আসতে পারি। আমি আবারও বলি যে সব বিষয়ে হয়তো আমরা একমত হব না, কিন্তু তারপরেও আমাদের লক্ষ্য হচ্ছে জাতি এবং রাষ্ট্রের স্বার্থে যেন আমরা খানিকটা হলেও ছাড় দিয়ে এক জায়গায় আসতে পারি, সেই চেষ্টাটা আপনাদের দিক থেকে আমি লক্ষ্য করেছি। কাঠামোগত দিক থেকে আমরা চেষ্টা করছি যে নির্দিষ্ট বিষয়ে প্রতিদিন, আগামী কয়েকদিনের নির্দিষ্ট বিষয়ে আপনাদের জানানো হয়েছে, কিন্তু যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমরা চেষ্টা করব, কিন্তু এটা কোনো আমরা যে সব প্রতিদিনই শেষ করতে পারবো এরকম কোনো নিশ্চয়তা নেই। জাতীয় নির্বাচনের সময় ঠিক করে নিয়ে যে আলোচনা হয়েছে তাতে সবার মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, জাতীয় স্বার্থে এবং রাজনৈতিক সংস্কৃতি বদলাতে কাজ করছে বিএনপি। মতভেদ থাকলেও ভিন্ন রাজনৈতিক দলের প্রতি আস্থা রাখতে হবে বলেও মনে করেন তিনি। বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির সঙ্গে বাংলাদেশের নির্বাচনের কোনো সম্পর্ক নেই, নির্বাচন নিয়ে কোনো ধরনের অস্থিরতা কাম্য নয়, বাংলাদেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
জাতি কিন্তু অত্যন্ত আনন্দিত এরকম একটি সিদ্ধান্তে আসার পরে সবার মধ্যে একটা স্বস্তি ফিরে আসছে এবং এই জায়গাটার মধ্যে কোনো অসুবিধা আমি দেখছি না। জাতি অবশ্যই একটা গণতান্ত্রিক পথে চলছে, আমরা সেটা সমাধান করতে পারবো একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসবে, অতটুকু আস্থা আমাদের সকলকে রাখতে হবে। আন্তর্জাতিক পরিস্থিতির সাথে আমাদের নির্বাচনের তো কোনো সম্পর্ক নেই, নির্বাচন তো আমাদের অভ্যন্তরীণ ব্যাপার। জুলাই আগস্ট গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে জুলাই আগস্ট গণহত্যার বিচারের জন্য ট্রাইব্যুনাল 2-এ সদ্য নিয়োগ পাওয়া 3 বিচারককে সংবর্ধনার মধ্য দিয়ে যাত্রা শুরু হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর কার্যক্রম। প্রসিকিউশনের পক্ষ থেকে বিচারকদের এই সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল বলেন, জুলাই আগস্টের বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ডেই হবে, এ নিয়ে প্রশ্ন ওঠার সুযোগ দেওয়া হবে না। এ সময় চিফ প্রসিকিউটর বলেন, জুলাই আগস্টের মামলাগুলো 2 ট্রাইব্যুনালে ভাগাভাগি করে পরিচালনা করা হবে। তিনি আরও বলেন, গুম ও বিচার বহির্ভূত হত্যার সংস্কৃতি আর দেখতে চায় না এই দেশের মানুষ। দুটো ট্রাইব্যুনালে দেয়া হবে যাতে একই সাথে অনেকগুলো মামলার বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া যায় এবং সেই প্রত্যাশা থেকেই আজকে এটার যাত্রা শুরু হয়ে গেল। ইনশাল্লাহ আগামী দিনে বিচারের অগ্রগতি দেশবাসী এবং জাতি দেখতে পাবে। বাংলাদেশে গত 15 বা 15.5 বছরে যে ধরনের গুমের কালচার তৈরি করা হয়েছিল, যে ভিন্ন মত, সরকারের সমালোচনা অথবা সরকারের জন্য কেউ যদি চ্যালেঞ্জ হয়ে উঠত, তাকে প্রথমে সার্ভেইলেন্সের মধ্যে রেখে তাকে গুম করা হতো, তাকে বছরের পর বছর আটকে রাখা হতো বিনা বিচারে, পরিবারকে কোনো তথ্য না দিয়ে তাদেরকে টর্চার করা হতো। এই ন্যায় বিচার প্রতিষ্ঠা হলেই বাংলাদেশের ইতিহাসে আর যাতে কেউ ক্ষমতায় টিকে থাকার জন্য দিনের ভোট রাতে করতে সাহস না করে, সে যেই হোক, সেই পথ, সেই আলোর পথ দেখানোর জন্য হলেও আন্তর্জাতিক মানদণ্ডে এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করা প্রয়োজন। শেয়ার বাজারে বিনিয়োগ নীতি লঙ্ঘন ও প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে সাকিব আল হাসান সহ 15 জনের নামে মামলা করেছে দুদক। দুপুরে প্রেস ব্রিফিংয়ে তথ্য জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। অভিযুক্তদের বিরুদ্ধে 256,70,70,304 টাকা আত্মসাৎ এবং 542,31,51,982 টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। দুদক জানিয়েছে, অভিযুক্তরা পরিকল্পিতভাবে নির্দিষ্ট কিছু শেয়ারের দাম কৃত্রিমভাবে বৃদ্ধি করেছে। তারা সংঘবদ্ধভাবে কেনাবেচার মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ারে বিনিয়োগ করতে প্রলুব্ধ করেছে। শেয়ার মার্কেটে কারসাজির মাধ্যমে অর্থ আত্মসাতের জন্য জনাব মোহাম্মদ আবুল খায়ের উপনিবন্ধক সমবায় অধিদপ্তর, জনাব সাকিব আল হাসান এবং জনাব কাজী সাদি হাসান সহ 15 জন বিভিন্ন ব্যক্তির নামে মার্কেট থেকে 256,97,00,000 টাকারও বেশি আত্মসাৎ করা হয়েছে। একই সাথে এই অর্থ স্থানান্তর রূপান্তরের মাধ্যমে 29,94,00,000 টাকারও বেশি বিভিন্নভাবে স্থানান্তর করা হয়েছে। এটা মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ। সেই কারণে এই জনাব আবুল খায়ের, জনাব সাকিব আল হাসান সহ 15 জনের বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে কুষ্টিয়া 1 আসনের সাবেক সংসদ সদস্য সরোয়ার জাহান বাদশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের বসিলা সিটি ডেভেলপার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মোহাম্মদপুর থানার ইনচার্জ হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে। এছাড়া ঢাকা 13 আসনে বিভিন্ন সময় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করে। এসব মিছিলে নেতৃত্ব দেওয়া কয়েকজনকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওসি হাফিজুর রহমান। ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার প্রথম দিনের বৈঠক শেষে ব্রিফ করছেন প্রেস সচিব। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আপনারা ওনাদেরকে জিজ্ঞেস করবেন, ওনাদের কাছে জিজ্ঞেস করবেন। তাহলে কালকে তো ওনারা আসছেন আশা করছি। আমরা মনে হয় এটা আপনারা তাদের কাছ থেকে শুনবেন।
আচ্ছা, প্রধান উপদেষ্টার বক্তব্যে নিরপেক্ষতা নিয়ে বারবার এনসিপি এবং জামাতের পক্ষ থেকে কথা বলা হচ্ছে, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এই বিষয়ে কোনো জবাব আছে কিনা? এটা আমি তো আজকে বললাম যে আমরা মনে করি আমরা সম্পূর্ণ নিরপেক্ষ, আমাদের কাজে এবং আমাদের কথায় আমরা সম্পূর্ণ নিরপেক্ষ, এবং যারা আমাদের এই জুলাই অগাস্টেরও গণ অভ্যুত্থানে ছিল, যতগুলো পার্টি যারাই ছিল, সবার প্রতি আমরা সমানভাবে নিরপেক্ষ। আমরা মনে করি এই প্রত্যেকটা পার্টি। জামাত আজকে যেমনটা উনি জিজ্ঞেস করছিলেন যে লন্ডনে সফর হওয়ার পর বৈঠকে যৌথ ঘোষণার মাধ্যমে তাদেরকে ইগনোর করা হয়েছে, প্রতিবাদ স্বরূপ তারা আজকে বৈঠকে যোগ দিচ্ছেন না। সেই বিষয়টা আসলে আপনাদের না, আমাদের এরকম কিছু আমরা জানি না। আপনারা তাদের সাথে আরো একটু জেনে নেবেন, তাদের সাথে কথা বলবো, আপনার তারও সাথে একটু ভালোভাবে কথা বলবেন। আমরা মনে করছি কালকে, তাহলে তো কালকে ওনারা আসছেন, তুই আশা করছি। এটা কনসেনসাস কমিশনের আমাদের যিনি ভাইস চেয়ারম্যান আছে ডক্টর আলী রিয়াজ এবং ওনাদের যারা মেম্বার আছেন, তারপরে সিনিয়র প্রধান উপদেষ্টার স্পেশাল অ্যাসিস্ট্যান্ট মনির হায়দার আছেন, ওনারা এটা একটু বলতে পারবেন। আমরা তো আশা করছি কালকে ওনারা জয়েন করবেন। তো অবভিয়াসলি আজকে যে ডিসকাশনগুলো ছিল, কালকে ওনারা সেই জায়গা থেকে শুরু করতে পারবেন, এটা এমন কিছু না। এইখানে আপনারা যদি ইউরোপ জুড়ে দেখেন, হ্যাঁ, ইভেন কিছুদিন আগে মালয়েশিয়ায় এরকম হয়েছে। একটা পার্টির সাথে একটা গভর্নমেন্টের এরকম একটা জায়গায় আন্ডারস্ট্যান্ডিং হলে তার এই ধরনের একটা ঘোষণা আসতেই পারে, এটা এমন কিছু না। আর এটা তো এমন খুব যে বড় ফর্মাল এমন কিছু না, যে এটা জাস্ট দুইজনে বলা যে আমরা এই কথাগুলো বলছি, দুইটা পক্ষ থেকে একটা কথা বলা, এই দুইটা পক্ষ থেকে একই স্টেটমেন্ট দেওয়া, 4টা প্যারাগ্রাফে এই স্টেটমেন্ট দেওয়া। আমরা তাদের সাথে আজকে কথা বলেছি, কালকে ইনশাল্লাহ তারা আশা করছি তারা জয়েন করবেন। আমরা এখন এই পর্যন্ত এটা আমি জানি না। থ্যাংক ইউ। জাতীয় ঐকমত্য কমিশনের সভা নিয়ে ব্রিফ করছিলেন প্রেস সচিব শফিকুল আলম। চট্টগ্রামে করোনার নতুন ভ্যারিয়েন্ট বিস্তার লাভ করায় এখন পর্যন্ত 28 জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন একজন। করোনা শনাক্তের হার বাড়ায় কোভিড মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে স্বাস্থ্য বিভাগ। আগের দুটি কোভিড ডেডিকেটেড হাসপাতালের পাশাপাশি চট্টগ্রাম মেডিকেলে প্রস্তুত করা হয়েছে 50 শয্যার আইসোলেশন ওয়ার্ড। এদিকে কোভিডের প্রভাব পড়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। করোনা পরীক্ষা করাতে হাসপাতালে আসছেন রোগীরা। করোনা রোগীদের জন্য চালু করা হয়েছে আলাদা ওয়ার্ড। এখন পর্যন্ত 26 জনের নমুনা পরীক্ষায় 5 জনের করোনা শনাক্ত হয়েছে। বরগুনার পর এবার কুমিল্লাকে ডেঙ্গুর হটস্পট ঘোষণা করেছে জেলার সিভিল সার্জন অফিস। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের ও মৃতের সংখ্যা। ইতিমধ্যেই কুমিল্লায় দাউদকান্দির 5 ও 6 নম্বর ওয়ার্ডকে অতি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। গেল 2 মাসে আক্রান্ত হয়েছে 700-র বেশি মানুষ, আর মৃত্যু হয়েছে 3 জনের। এদিকে বরগুনায় নতুন করে 82 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় চলতি মৌসুমে ডেঙ্গুতে মোট আক্রান্ত হলেন 1985 জন, আর মৃত্যু হয়েছে 5 জনের। এ অবস্থায় রোগীর চাপ সামাল দিতে হিমশিম অবস্থা হাসপাতাল কর্তৃপক্ষের। চিকিৎসকরা জানান, ডেঙ্গুর ঝুঁকি কমাতে সকলকে সচেতন হতে হবে, আর আক্রান্তদের শুরু থেকে চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে। খুলনায় থেমে থেমে বৃষ্টিতে তৈরি হয়েছে জলাবদ্ধতা। নগরীর প্রধান সড়ক সহ ডুবে গেছে অলিগলি। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বাসিন্দাদের। আরও জানাতে যুক্ত হচ্ছেন প্রতিবেদক রামিম চৌধুরী। রামিম, বৃষ্টির পানিতে জলাবদ্ধতা হওয়ার কারণ কি? ড্রেনেজ ব্যবস্থা নিয়ে কর্তৃপক্ষ কি বলছে?
লিমন, আমরা দেখেছি যে গতকাল রাত থেকে কিন্তু বৃষ্টি হয়েছে খুলনাতে এবং থেমে থেমে বৃষ্টি হয়েছে। বেশ কয়েকবার বৃষ্টির ফলে কিন্তু নগরীর অলিগলি সহ নগরীর যে প্রধান বেশ কিছু রাস্তা কিন্তু পানির নিচে তলিয়ে গিয়েছিল। পরে সকালের পর থেকে আমরা দেখেছি যে বেলা 2টা পর্যন্ত কিন্তু বেশ পানি ছিল, তবে পানি এখন আস্তে আস্তে নামতে শুরু করেছে। তারপরেও আপনি দেখতে পাচ্ছেন যে আমি যে রোডটিতে রয়েছি সেখানে কিন্তু এখনও পর্যন্ত বলতে গেলে হাঁটু সমান পানি রয়েছে। এরকম নগরীতে আরও বেশ কিছু সড়ক বা অলিগলি রয়েছে যেখানে কিন্তু এখনও পর্যন্ত পানি নামেনি, তবে কিছু কিছু সড়কের পানি এখনও পর্যন্ত নেমেছে। এখানকার আমরা সাধারণ নাগরিকদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে মূলত এই জলাবদ্ধতার মূল কারণ এখানে কিন্তু ড্রেনেজ ব্যবস্থা। এই ড্রেনেজ ব্যবস্থা যদি ঠিক না হয় তাহলে কিন্তু এই জলাবদ্ধতা প্রতি বছরই হবে, প্রতিবার বৃষ্টিতে হবে। এবং আমরা দেখেছি যে গত কয়েক বছর ধরে যখনই সামান্য বৃষ্টি হয় তখনই কিন্তু একেবারে পানিতে তলিয়ে যায় বিভিন্ন সড়ক বা অলিগলিগুলো। আমরা দেখেছি যে সকালে বিভিন্ন অলিগলির যে বাসাবাড়িগুলো রয়েছে, বাসাবাড়ির যে নিচতলা সেখানে কিন্তু পানি ঢুকে গিয়েছে এবং সেই পরিস্থিতি থেকে কিন্তু উত্তরণের জন্য মানুষ নিজেরাই চেষ্টা করছে। এখনও পর্যন্ত আমরা সিটি কর্পোরেশন থেকে তেমন কোনো পদক্ষেপ কিন্তু আমরা দেখিনি। এখানে সিটি কর্পোরেশনের এক কর্মকর্তার সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে মূলত চলমান যে প্রকল্পগুলো শহরে চলছে এই প্রকল্পগুলো কিন্তু শেষ হওয়ার আগ পর্যন্ত এরকম কিছু কিছু জায়গায় সমস্যা থাকবে। আমরা দেখছি যে গত 3 থেকে 4 বছর ধরে কিন্তু এই নগরীর যে ড্রেনেজ ব্যবস্থার যে কার্যক্রম সেগুলো কিন্তু চলছে। বেশ কিছু জায়গায় ড্রেন খোঁড়া রয়েছে এখনো পর্যন্ত। এই খোঁড়া ড্রেনগুলো থেকে কিন্তু পানির যে নিষ্কাশনের যে কাজগুলো সেগুলো কিন্তু এখনো হচ্ছে না। আর এই পানি নিষ্কাশনের কাজ না হওয়ার ফলে কিন্তু এখানে বেশ কিছু জায়গাতে কিন্তু পানির যে আটকে থাকার যে পরিস্থিতি সেটি কিন্তু তৈরি হচ্ছে, যার ফলে এখানকার যারা সাধারণ জনগণ রয়েছেন তাদেরই সবথেকে বেশি ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। এবং সকলের একটাই দাবি যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেন এই পানি নিষ্কাশনের যে ব্যবস্থা সেটি যেন দ্রুত করা হয় এবং এই যে ড্রেনেজ ব্যবস্থা, এই ড্রেনেজ ব্যবস্থার যে অবনতি খুলনা শহরে হয়েছে সেই ড্রেনেজ ব্যবস্থার যে পানি নিষ্কাশনের যে কার্যক্রম সেটি যেন আবারও চালু হয়। প্রত্যেকটা ড্রেন যেসব ড্রেনগুলো আটকা রয়েছে সেগুলো আবারও যেন চালু হয়ে যায়। তো সেক্ষেত্রে কিন্তু তাহলেই কিন্তু এই যে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে নগরীতে সেটি কিন্তু কমতে থাকবে। তো লিমন, এই ছিল আমার কাছে খুলনা থেকে জলাবদ্ধতার সবশেষ খবর। খুলনা থেকে জানাচ্ছিলেন রামিম চৌধুরী। দেখছেন এখন চারদিক। ঢাকায় ভিসা প্রক্রিয়াকরণ কার্যক্রম পুনরায় চালু করার জন্য অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুজান রাইলকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক সৌজন্য সাক্ষাতে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, বর্তমান সরকারের লক্ষ্য সাংবিধানিক, বিচারিক ও প্রশাসনিক সংস্কার। আগামী মাসে জুলাই সনদ ঘোষণা করা হবে, যা ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে প্রণীত হবে। আসন্ন জাতীয় নির্বাচন সম্পর্কে অধ্যাপক ইউনূস বলেন, বহু বছর পর বিশেষ করে প্রথমবারের মতো ভোটারদের জন্য এটি একটি উৎসব মুখর উপলক্ষ হবে। এ সময় অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুজান রাইল জানান, এখন থেকে বাংলাদেশিরা অনলাইনের মাধ্যমে ভিসার আবেদন করতে পারবেন। মেয়র হিসেবে সোমবার নগর ভবনে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠকের পরদিনই বিএনপি নেতা ইশরাক হোসেন বললেন, শপথ নেবার আগে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন না তিনি। সকালে নগর ভবনের সামনে সমর্থকদের অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে একথা বলেন তিনি। স্থানীয় সরকার উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা। পাশাপাশি জনগণের সঙ্গে প্রতারণা ও শপথ ভঙ্গের অভিযোগে উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করেন। এর আগে সকাল থেকে দক্ষিণ নগর ভবনের মূল ফটকের সামনে গণ অবস্থান কর্মসূচি শুরু করে ডিএসসিসির শ্রমিক কর্মচারী ইউনিয়ন ও ইশরাক হোসেনের সমর্থকেরা। ইশরাক হোসেনকে মেয়রের শপথ ও দায়িত্ব বুঝিয়ে দেবার জন্য তারা নানা স্লোগান দেন। অসত্য এবং বিভ্রান্তিমূলক তথ্য গণমাধ্যমে উপস্থাপনের জন্য স্থানীয় সরকার উপদেষ্টা পদে জনাব সজীব ভুঁইয়ার বহাল থাকার নৈতিক অধিকার হারিয়েছেন। তিনি শপথ ভঙ্গ করেছেন। শপথ ভঙ্গ করার জন্য আমরা তার পদত্যাগ দাবি করছি। দুর্নীতি দমন কমিশনকে আহ্বান জানাতে চাই, আপনারা এখানে আসুন। এসে এখানে যতদিন এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অফিস করেছে, কি কি দুর্নীতি করে দিয়েছে তার সমস্ত কিছু আপনারা তদন্ত করে
তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিন। এই আন্দোলনকে আপনারা অগ্রাহ্য করে যাবেন, তাহলে কিন্তু এই আন্দোলন আবারও নগর ভবনের গণ্ডি পার হয়ে রাজপথে অবস্থান করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল উদ্ধারের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। দুপুরে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে টিএসসি থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি শেষ হয়। এরপর অপরাজেয় বাংলার পাদদেশে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ছাত্রদলের নেতারা বলেন, গেল 10 মাসে ক্যাম্পাসে 2টি হত্যাকাণ্ডের ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলেও অভিযোগ করেন তারা। অবিলম্বে নিরাপত্তা জোরদারের পাশাপাশি সব হত্যাকাণ্ডের বিচার দাবি করেন ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্রলীগের সন্ত্রাসীরা আজকে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বোমা নিক্ষেপ করার মতো সাহস পেয়েছে। বর্তমান যে প্রশাসন সেই নিয়োগ পাওয়ার পর থেকেই দেখে আসছি একের পর এক ব্যর্থতার পরিচয় দিচ্ছে। কিছুদিনের মধ্যেই দেখতে পেলাম মুসলিম হলেও একজন মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলকে কিভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে ধর্মীয় গোঁড়ামির কারণে সংস্কৃতির চর্চা বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। জিয়া শিশু একাডেমির শাপলাকুড়ির চূড়ান্ত নির্বাচন অনুষ্ঠানে তিনি বলেন, নারীদের উন্নয়নে বাধা দেয়া হয়েছে, তবে এখন তারা এগিয়ে যাচ্ছে। এলাকাভিত্তিক অমিল থাকলেও দিন শেষে বাঙালির সংস্কৃতি এক। ভিনদেশি সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাসায়নিক অস্ত্র কনভেনশন বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষের 24তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে মাল্টিপারপাস হলে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনএসসি-ডব্লিউসির চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান। সভায় বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা এবং বাহিনীর 86 জন সামরিক বেসামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। সভায় তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্য সংক্রান্ত কার্যক্রম ও তফসিল বহির্ভূত স্বতন্ত্র জৈব রাসায়নিক দ্রব্য উৎপাদন যথাযথভাবে পর্যবেক্ষণের লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বিএনএসসি-ডব্লিউসি এর সঙ্গে অনলাইনে নিবন্ধনের বিষয়ে আলোচনা করা হয়। দিনাজপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় 2 মোটরসাইকেল আরোহী ও 1 ট্রাক চালক নিহত হয়েছেন। ফুলবাড়ি ও বাজিতপুর এলাকায় আলাদা 2টি দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকাল 6:45টার দিকে বৃষ্টির মধ্যে ফুলবাড়ির দিকে যাওয়া মোটরসাইকেলের সঙ্গে দিনাজপুরগামী ট্রাকের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন, আরেকজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। এছাড়া জেলার নবাবগঞ্জের বাজিতপুরের মধ্যরাতে দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দেয় চলন্ত আরেকটি ট্রাক। এতে 1 ট্রাক চালক নিহত হন। যশোরের মনিরামপুরে নগদের 2 কর্মকর্তার কাছ থেকে 55 লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। দুপুরে উপজেলার কুয়াদা জামতলা এলাকায় 4 দুর্বৃত্ত অস্ত্রের মুখে এই টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন তারা। নগদের যশোর শাখার ম্যানেজার রবিউল ইসলাম জানায়, তিনি ও অ্যাকাউন্ট অফিসার মমিনুর রহমান প্রাইভেট কারে যশোর থেকে 55 লাখ টাকা নিয়ে মনিরামপুর উপজেলা অফিসে পৌঁছে দিতে যাচ্ছিলেন। তারা কুয়াদা জামতলা এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেল তাদের থামানোর চেষ্টা করে। এ সময় চালক এগিয়ে যাওয়ার চেষ্টা করলে মোটরসাইকেলটি তাদের সামনে পড়ে যাওয়ায় আটকে যান তারা। পরে 999-এ ফোন করলে ঘটনাস্থলে যায় পুলিশ। এদিকে নগদের 2 কর্মকর্তার কথা অসংলগ্ন জানিয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে পুলিশ। হবিগঞ্জে চলন্ত বাসে কলেজ ছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত হেলপার লিটন মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব। রাত 12টার দিকে সিলেটের জামালপুর থেকে তাকে গ্রেপ্তার করে। র্যাব 9-এর পক্ষ থেকে জানানো হয়, সদর কোম্পানি ও শাস্তাগঞ্জ ক্যাম্প যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এরপর তাকে হবিগঞ্জের নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। এই ঘটনায় আরেক অভিযুক্ত মা এন্টারপ্রাইজ বাসের চালক সাব্বিরকে ঘটনার পরপরই স্থানীয় জনতা হাতে নাতে আটক করে সেনাবাহিনীর কাছে সোপর্দ করে। এর আগে গেল রোববার রাতে নবীগঞ্জ শেরপুর আঞ্চলিক সড়কে চালক ও তার সহকারীর বিরুদ্ধে চলন্ত বাসে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে।
ময়মনসিংহে ক্লিনিক মালিককে মারধরের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও চাঁদাবাজদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের ময়মনসিংহ শাখার সদস্যরা। বেলা 12টার দিকে নগরীর চরপাড়া মোড়ে প্রায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে অংশ নেয় ডায়াগনস্টিক ও প্রাইভেট হাসপাতালের কয়েকশো কর্মকর্তা কর্মচারী। এ সময় চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি করেন তারা। এর আগে গেল শনিবার নগরীর বাগমারা এলাকায় শাপলা নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে চাঁদা চেয়ে না পেয়ে প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ হারুন আর রশিদকে মারধর করে বেশ কয়েকজন যুবক। গাজায় ত্রাণ নিতে এসে আবারও হামলার শিকার হয়েছেন ফিলিস্তিনিরা। ইসরায়েলি হামলায় সোমবার কমপক্ষে ৪৫ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। দক্ষিণ গাজার খান ইউনিসে ত্রাণের জন্য অপেক্ষা করার সময় এই হামলার শিকার হন তারা। যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের বিতর্কিত ত্রাণ সহায়তা কেন্দ্র থেকে ত্রাণ নিতে এসেছিলেন তারা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, এই এলাকাটি ইসরায়েলি সেনাবাহিনী কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হাসপাতালগুলোর জরুরি সেবা, নিবিড় পরিচর্যা কেন্দ্রসহ স্বাস্থ্যসেবার নিয়ন্ত্রণ কক্ষগুলোতে আহত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। যুদ্ধের 20তম মাসে এসে গাজায় ইসরায়েলি হামলায় ৫৫,৩৬২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 10,000ই শিশু, নারী ও বৃদ্ধ। ইউক্রেনের রাজধানী কিয়েভে ভয়াবহ ড্রোন আর মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। মৃত্যু হয়েছে অন্তত 14 জনের, আহত আরও প্রায় 99 জন। মঙ্গলবার রাতে কিয়েভে এই ভয়াবহ হামলা চালায় রাশিয়া। কয়েক মাসের মধ্যে রাজধানীতে এটাই সবচেয়ে বড় হামলা। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কিয়েভে যাবৎকালের সবচেয়ে ভয়াবহ হামলা এটি। রাতভর 4 শতাধিক ড্রোন আর 32 মিসাইল দিয়ে হামলা করেছে মস্কো। তিনি বলেন, ভ্লাদিমির পুতিন এই হামলা চালিয়ে যাচ্ছে কারণ তিনি যুদ্ধ শেষ করতে চান না। এদিকে কিয়েভ ছাড়াও দক্ষিণের বন্দর শহর ওডেসায় রুশ হামলায় প্রাণ গেছে একজনের, আহত হয়েছেন আরও 17 জন। মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার জেরে বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দর। ইরান ইসরায়েল সংঘাতের জেরে মঙ্গলবার দিনের শুরুতে অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি হচ্ছে ব্যারেল প্রতি $73 উপরে। যদিও সংঘাত শেষ হবে এমন আশাবাদে সোমবারও 1% কমেছিল জ্বালানির দর। ইরান ইসরায়েল সংঘাত 5ম দিনে পৌঁছানোয় বিনিয়োগকারীরা আরও যুদ্ধের আশঙ্কায় বিনিয়োগ স্থগিত রেখেছেন। বর্তমানে পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর মধ্যে ইরান বিশ্বের তৃতীয়। এই সংঘাতে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ব্যাহত হয়ে বেড়ে যেতে পারে দাম। এর মধ্যে জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালীও বন্ধের হুমকি দিয়েছে তেহরান। ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার প্রথম দিনের বৈঠক শেষে ব্রিফ করছেন কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। সরাসরি চলে যাচ্ছি সেখানে। সেটা হচ্ছে যে দুটি দল ছাড়া এখন পর্যন্ত এ বিষয়ে অধিকাংশ দল এক জায়গায় এসছেন, কিন্তু আমরা এ বিষয়টিও আগামী সপ্তাহে পুনর্বার আলোচনা করব যাতে করে আমরা এক জায়গায় আসতে পারি। কিন্তু প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান ব্যবস্থা পরিবর্তনের ব্যাপারে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। এর দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়ে দুটো বিষয়ে ঐকমত্য হয়েছে বলবো, কিন্তু তার সঙ্গে একটু এটাও বলতে হবে যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ব্যাপারে নীতিগতভাবে কিছু কিছু দল আপত্তি জানিয়েছেন, কিন্তু এটা কম বেশি সকলেই স্বীকার করেছেন যে এই বিষয়ে পুনর্বিবেচনা করা দরকার। ফলে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ক্ষেত্রে যে বিষয়ে যারাই একমত হয়েছেন তাদের অধিকাংশের ক্ষেত্রে যেটা হয়েছে, এটা 100 আসনের একটি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট তৈরি করা, উচ্চকক্ষ তৈরি করার বিষয়। কিন্তু আলোচনা শেষ হয়নি, আলোচনা অব্যাহত আছে, বিশেষ করে প্রক্রিয়া পদ্ধতি কিভাবে নির্বাচিত হবে এবং কি কি দায়িত্ব। আমরা প্রতিদিনই কিছু কিছু অগ্রসর হচ্ছি, প্রতিদিন সব বিষয়ে সিদ্ধান্তে আমরা পৌঁছতে পারবো না, এরকম প্রত্যাশা আপনারা করবেন না যে আমরা প্রতিদিন এখানে এসে বলবো যে এই বিষয়ে আমরা একমত হয়েছি। আলোচনায় অগ্রগতি হচ্ছে, অত্যন্ত ইতিবাচক অগ্রগতি হচ্ছে।
এবং আমরা আশা করছি যে জুলাই মাসের মধ্যে আমরা জাতীয় সনদে পৌঁছতে পারব এবং সেখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলোতেই আমরা ঐক্যমত্য প্রতিষ্ঠিত করতে পারব। সবাইকে জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে ধন্যবাদ। এখন রাজনৈতিক দলের নেতারা হয়তো তাদের বক্তব্য রাখবেন। জামাত অংশগ্রহণ করেন এই বিষয়ে স্যার আপনারা বড় একটা স্টেক হোল্ডার আপনাদের এই বিষয়ে আপনাদের এটা কি? জামাতের পক্ষ থেকে প্রতিনিধি আজকে উপস্থিত ছিলেন না, কিন্তু আমি যতদূর জানি সরকারের পক্ষ থেকে জামাতের সাথে যোগাযোগ করা হয়েছে। আমরা আশা করছি আমাদের পক্ষ থেকে জাতীয় ঐক্যমত্য কমিশন আচ্ছা আজকে ওনারা উপস্থিত ছিলেন না, কিন্তু আগামীকাল থেকে তারা উপস্থিত থাকবেন। আমরা সার্বক্ষণিকভাবে এই যোগাযোগ রাখছি সব দলের সাথে, শুধু জামাত বলে নয়, যখনই কোনো রকম পরিস্থিতি তৈরি হচ্ছে আমরা সব দলের সাথেই যোগাযোগ রাখছি যাতে তাদের অংশগ্রহণটা থাকে। ফলে আজকে জামাতের প্রতিনিধি উপস্থিত ছিলেন না, কিন্তু আগামীকাল থেকে থাকবেন, এটা আমরা আশা করি। তাদের পক্ষ থেকে আমাদের সেটা জানানো হয়েছে। আচ্ছা এক মিনিট রাজনৈতিক দলগুলো যখন বিরোধীতে কথা বলেছেন তখন দুটি রাজনৈতিক দল স্পষ্ট বলেছেন যে সরকারের এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের কিছু কিছু কাজ পক্ষপাত হচ্ছে। এটা তাদের মনে হয়েছে, তারা বলেছেন। আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করছি প্রত্যেকটি রাজনৈতিক দলকে সমভাবে মর্যাদা সমভাবে বিবেচনা করার। কারো কারো পারসেপশন অন্যরকম হতে পারে, আমরা এটা আপনাদের কাছ থেকেই শুনলাম, এটা আমরা বিবেচনায় নেব। সবাইকে ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ। জাতীয় ঐকমত্য কমিশনের সভা ব্রিফ করছিলেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে 21টি ক্রীড়া বিভাগ ও ফেডারেশনের সাথে মতবিনিময় সভায় দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানান বিকেএসপির মহাপরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম। আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি ও ক্রীড়াক্ষেত্রে নিয়মিত সাফল্য পেতে ফেডারেশনগুলোর সঙ্গে একযোগে কাজ করতে চায় বিকেএসপি। ইন্ডিভিজুয়াল গেমস হিসাবে সুইমিংটা অবশ্যই হওয়া উচিত। সুইমিংটা আমাদের অর্জন ছিল অনেক বেশি। একসময় সাফ গেমসে আমরা কতগুলি সুইমিং থেকে গোল্ড পেতাম, বিমল তরফদার, কারান মিজান সব। এখন একটা দুইটা গোল্ড, একটা ব্রোঞ্জ পাইলে, সিলভার ব্রোঞ্জ পাইলে আমরা অনেক খুশি হয়ে যাই। তো এটা আমাদের চিন্তা রয়েছে অ্যাথলেটিক্স এবং সুইমিং এ দুইটা নিয়ে। তো পাইপলাইনে এখন বিকেএসপি শুধু আমরা প্লেয়ার দিচ্ছি, আনাচে কানাচে থেকে তৃণমূল পর্যায়ে থেকে অন্য জায়গা থেকে আসছে, আর এখন আসছে না। তো বিকেএসপির একার পক্ষে এই পাইপলাইন এতগুলি খেলার 21টা খেলার পাইপলাইন জাতীয় দলের মেনটেন করা খুব কষ্টকর। ফাইনালি যেটা সুখকর খবর সেটা হচ্ছে যে এখন সবাই একটা পয়েন্টে এসে দাঁড়িয়েছে যেখানে উপলব্ধি করেছে যে ফেডারেশন এবং বিকেএসপি যদি একসাথে কাজ করে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা বাংলাদেশের খেলাধুলাকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারে। বিশেষ করে আন্তর্জাতিক ক্রীড়া যদি আমরা ভালো করতে চাই ফেডারেশন এবং বিকেএসপিকে একসাথে কাজ করতে হবে। এই জিনিসটার শুরুটা আমরা আজকে দেখেছি, আমি আশা করব যে এটা কন্টিনিউ করবে। এই ছিল এখন চারদিকে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।